সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আজও আমরা একটি অন্যান্য দিনের মতো বিষয় নির্ধারণ করেছি। আজকে আমরা খুলব এবং খুঁজব দুটো জিনিস, একটা হচ্ছে চেতনা আর একটা হচ্ছে চৈতন্য। আমরা আজকে যে বিষয়টি রেখেছি তা পাল্টাপাল্টির চৈতন্য। এটা আমরা কেন রেখেছি? চেতনা বা কনশাসনেস হলো নিজের অস্তিত্ব ও পারস্পরিক জগৎ সম্পর্কে ব্যক্তিগত উপলব্ধি বা অনুভূতি। অন্যদিকে চৈতন্য হলো সেই অখণ্ড বা নিত্য সচেতন শক্তি যার মাধ্যমে চেতনা বিকশিত হয়, অর্থাৎ জাগ্রত সত্তার মূল ভিত্তি। এখন কথা হচ্ছে যে কে কার পাল্টাপাল্টি করছে এবং সরকারি দল এই পাল্টাপাল্টিতে কোন পক্ষ নিচ্ছে এবং পাল্টাপাল্টি প্রশ্নে বিরোধী দলগুলো কোথায় কোথায় থাকছে এবং যেই বিরোধী দল এখন অদৃশ্য ভূতে পরিণত হয়েছে সেই ভূতও কি সেখানে সক্রিয় থাকছে, এই বিষয়গুলো আমরা খুঁজব। কারণ আমরা একই সময় দেখতে পেলাম বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙচুর, অন্যদিকে জুলাই স্তম্ভে আগুন, দুটোই সমান তালে চলছে। আসলে কি চলছে চেতনার এই পাল্টাপাল্টি লড়াইয়ে? আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদেরকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের পর্দাতে। এছাড়াও আপনারা ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে নেক্সাস টেলিভিশনে আর ইউটিউবের নেক্সাস টেলিভিশন লাইভে আমাদেরকে এখন দেখতে পারেন লাইভ, আবার পরেও টিউন করে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। কারণ আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। আমি এই বিষয়টা নিয়ে প্রথমে যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে। এই যে পাল্টাপাল্টির চৈতন্যের যে লড়াই শুরু হয়েছে জুলাইয়ের পর থেকে, মুক্তিযুদ্ধ না জুলাই, আসলে কি এটা হওয়া কাম্য ছিল? না, কখনোই কাম্য ছিল না। এটার ভিত্তিতে তো জুলাই আন্দোলন শুরু হয়নি যে মুক্তিযুদ্ধের সাথে তারা কন্ট্রাডিক্ট করে জুলাই আন্দোলন শুরু করবে। দেখুন, ৭০-এর নির্বাচনেও 23% বাংলাদেশের মানুষ সেই সময়ের আওয়ামী লীগকে ভোট দেয়নি। সেই সময়ের আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, সেই সময়ের আওয়ামী লীগ মানে কিন্তু বাংলাদেশ সকল। ওই 23% তো এখনও বাংলাদেশে আছে। তাদের মধ্যে একটা অংশ ৭১ সালে পাকিস্তান ভেঙে যাক এটা আদর্শিকভাবে চায়নি। একটা অংশ পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলে ভারতের প্রদেশ হবে, এটা হতে দেওয়া যাবে না, এই তাত্ত্বিক ধারণা বিশ্বাস করত। আরেকটা অংশ জেনোসাইডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে একদম কোলাবোরেটর হিসাবে। এই মিক্সড রিয়াকশন তখনও ছিল, ছোট একটা পার্সেন্টেজ। তো ৭১-এর পরে বঙ্গবন্ধু যখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল আইন করলেন, তারপরে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কিন্তু, এবং ৭৫ পর্যন্ত একজন যুদ্ধাপরাধীরও বিচার শুরুই হয়নি। সো উনি একটা জাতি গঠনের চেষ্টা করেছিলেন। দেন যখন জুলাই আন্দোলন শুরু হলো, যেখানে সকলে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগের অনেক লোক তার দলীয় সমর্থন বাদ দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাদের মনে হয়েছে ছাত্রদেরকে মারা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগের শুধু নেতা কর্মী, তাদের সন্তানরা করেছে এবং সরকারি কর্মচারীর ছেলেমেয়েরা করেছে, পুলিশের ছেলেমেয়েরা করেছে, এগুলো আমাদের চোখের সামনে। কিন্তু আন্দোলনের পরে দেখা গেল যে আন্দোলনের নেতৃত্ব দানকারী শীর্ষ কিছু তরুণ নেতা, তাদের মধ্যে তীব্রভাবে ইসলামিক মৌলবাদ আছে, এটা অন্যায় কিছু না, কিন্তু তাদের কথাবার্তায় ৭১ বিরোধিতা আছে। তারা ৭১-এর স্বাধীনতাকে ওন করে না, যেটুকু করে সেটুকু রাজনৈতিক কারণে দেখানোর জন্য করে। যেমন স্বাধীনতা জিজ্ঞেস করি, তারা বলে কোন স্বাধীনতা, ৭১ না ৪৭? অর্থাৎ ওই যে ন্যারেটিভস, আপনার যেটা এখানে আজকে চেতনা এবং চৈতন্য, তারা কোন ন্যারেটিভসে বিশ্বাস করতো এটা কিছুদিনের মধ্যে বের হয়ে গেল। এবং তখন তাদের যে ওভারওয়েলমিং পপুলারিটি ছিল, এটা একটা ধাক্কা খেলো সকল রাজনীতিবিদ। তখন তো আমরা দেখলামই যে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের অনেক জায়গাতে আপনার এই ভাঙা হয়েছে, মুজিবনগর ভাঙা হয়েছে, এখনো ঠিক হয়নি আমার যতটুকু জানি না। মুক্তিযোদ্ধাদের ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক আপনার অনেকগুলো ভাস্কর্য। আপনি সব বাদ দেন, শেখ হাসিনার কাজের রাগ আপনি বঙ্গবন্ধুর মূর্তির উপর কোন কনসাসে করবেন? চেতনা চৈতন্য যাই বলেন, বিবেক, ইসলাম, জিহাদ, সরাসরি আরেকটু বুঝতে চাই এটা কারা ভাঙছে বলে আপনি মনে করেন? ভাঙছে জনগণেরই একটা অংশ, কিন্তু তাদের মধ্যে আমি মনে করি তীব্র আওয়ামী লীগ বিরোধিতা আছে, আবার তাদের একাংশের মধ্যে ৭১ বিরোধিতাও আছে।
তাহলে যদি তাই হয় তাহলে জুলাই স্তম্ভে আগুন তাহলে কারা দিচ্ছে? সেটা আমরা মনে করি হয়তো বা এর কাউন্টার বলার কেউ দিচ্ছে। যেটা উচিত ছিল জাতি গঠন। দেখুন আওয়ামী লীগের পতন কেন হয়েছে? জনগণ নেমেছে, কিন্তু জনগণ নেওয়ার আগে কিন্তু একটা ন্যারেটিভস দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে আর থাকতে দেওয়া হবে না, আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে গেছে। এই ন্যারেটিভসটা আওয়ামী লীগের সম্পূর্ণ বিপক্ষে চলে গিয়েছিল টোটালি, মিডিয়াতে, অনলাইনে। এখন সেই এখন সেই ন্যারেটিভসটা আবার কিন্তু একটা অংশ আওয়ামী লীগের পক্ষেও চলে আসছে। আমরা একটু ইসের কাছে যাই, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, আমরা যদি এই মানে শামীম ভাইয়ের কাছেও যেই প্রশ্নটা আমরা খুঁজছি যে মুক্তিযুদ্ধের এই চেতনার প্রতীকগুলো কারা ভাঙছে আর জুলাইয়ের চেতনার প্রতীকও কারা পুড়িয়ে দিচ্ছে, এরা কি একই পক্ষ না ভিন্ন পক্ষ? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে এখানে সহ আলোচক আছেন জনাব শামীম হায়দার পাটোয়ারি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি আপনি এখানে টকশোর মূল আলোচ্য বিষয় হিসাবে উপস্থাপন করলেন, সেটা আসলে এই নিয়ে কথা বলতে গেলে একটু বিব্রত বোধ করাটাই স্বাভাবিক। কারণ মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের যে অর্জন বা মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে প্রতীকগুলো আমাদের সামনে থাকে, সেগুলো রাষ্ট্রের সম্পদ বললেও ভুল হবে। এটা হলো আমাদের একেবারে সর্বোচ্চ মানে সম্পদ, জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, এবং এটাকে আমরা ধারণ করি। এবং এখানে একই সাথে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাও আমাদের জাতীয় আন্দোলন এবং এই জাতিকে রক্ষা করা, জাতিকে সঠিক পথ দেখানো, এবং যে ফ্যাসিবাদ থেকে উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান অবশ্যই সেটা একটা বিশাল ব্যাপার, সেটাও আমাদের জাতীয় সম্পদ। তো এখানে এই আপনি যেটি বলছেন যে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে ভাঙচুর হচ্ছে, আবার জুলাই গণ অভ্যুত্থানের যে মানে সেদিন সেগুলো আপনারা অগ্নিসংযোগ করা হচ্ছে, এগুলো করে আসলে আমাদের জাতিকে কি বার্তা দেওয়া হচ্ছে? হামিদুরের মানে পুরো ভাস্কর্য ভেঙে ফেলানো হয়েছে, সেটাই। তো এখানে আমরা যেটা মনে করি, মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে দুটিরই আপনার একটা মানে একটা কি বলবো, এটাকে অবিচ্ছেদ্য মাইল ফলক। এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। যা ভিন্ন প্রেক্ষাপটে সংগঠিত হলেও বিষয়টা মানে দুইটারই লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র গঠন। আজকে একটির মাধ্যমে আমরা যেরকম ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, এটা ঠিক, কিন্তু আরেকটির মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশ এবং যে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা প্রকৃত চেতনা যেটা আমরা অর্জন করেছিলাম, সেটাকে আবার নতুন করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেয়েছি। এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আপনি যেই দলটি করেন সেই দলটি এখন সরকারি, মানে সরকারের, মানে অতএব ধরেন মানে এই যে ভেঙে ফেলছে, আগুন দিচ্ছে, এটা কোনোভাবেই এটা কারা করছে? কোনোভাবেই এটা কাম্য নয়, এবং যারাই করছে তারা দেশ, জাতি এবং জনগণের শত্রু বলেই আমি মনে করি, এবং এদের চিহ্নিত করা উচিত। সরকার এটা জানবেন না, মানে অবশ্যই এটা তো না, ঘটনার পরে আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে বিশ্বের বিভিন্ন স্থানে যে গণ অভ্যুত্থানগুলো সংঘটিত হয়, তারপরে রাষ্ট্র কিন্তু একটা খুব টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কিন্তু আমাদের এখানে গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন একটা অনির্বাচিত সরকার থাকার কারণে আমাদের এখানে যেমন রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেগুলোর মধ্যে যে একটা সংস্কার বা যেগুলো আপনার একটা মানে শৃঙ্খলায় ফিরিয়ে আনার যে একটা পদক্ষেপ, সেগুলো কিন্তু পরিলক্ষিত হয়নি। আমরা সবেমাত্র সরকার গঠন করেছি, 5 মাস হলো। এই 5 মাসের মধ্যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন যারা এগুলোকে দেখবে বা যারা এগুলোর মানে নিরাপত্তা বিধান করবে, তাদের মধ্যেও যে একেবারে যে পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপ করা গেছে তাও কিন্তু না। তারপরেও আমরা সরকারের থেকে এই ব্যাপারে খুবই সচেতন আছি। একদিকে যারাই করছে তাদেরকে ধরার জন্য বা তাদেরকে আটক করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কোনোটার ক্ষেত্রে আমরা কাউকে ধরতেও দেখিনি, সরকারি কোনো ভাষ্যও পাইনি। না, দেখুন এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলি সারা পৃথিবী, বাংলাদেশে যে একই সাথে এগুলি ঘটছে তা কিন্তু নয়। আমরা ধরেন এগুলো যারা ঘটছে তারা, আমি তো আগেই বলেছি, দেশ, জাতি এবং জনগণের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই আপনার স্পষ্ট। মুক্তিযুদ্ধকে কোনোভাবে অপমানিত করতে দেওয়া যাবে না।
মুক্তিযুদ্ধের চেতনা স্তম্ভ এগুলোও আমাদের রাষ্ট্রীয় জাতীয় সম্পদ, এগুলোকে রক্ষা করতে হবে এবং সেই চেতনাকে আমাকে ধারণ করেই জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবতা। কিন্তু এগুলো যারাই করছে, আমি তো আগেই বলেছি, এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। শামীম ভাই, একটা জিনিস মানে প্রিন্স ভাই বলছে ছাড় দেওয়া হবে না, কিন্তু আমি জানি না আসলে সরকারি থেকে সরকার, যেমন ধরেন মোটামুটি 54 বছর আমাদের এই ভাস্কর্যগুলো অত্যন্ত শান্তিতে মানে নিরাপত্তায় ছিল, কিন্তু জুলাইও বেশি দিন হয়নি, কিন্তু তার স্তম্ভ মানে 2 বছরের বেশি বা 1 বছরের বেশি দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে এই যে একটা হচ্ছে ধরেন 54 বছর দাঁড়িয়ে থাকতে পেরেছে, কিন্তু একটা 1 বছরও দাঁড়িয়ে থাকতে না পারছে না। 71-এর সাথে জুলাই কম্প্যারিজনটাই তো আমি মনে করি সঠিক কোনোভাবে হয় না। 71 আমাদের জন্ম হয়েছে, 30 লাখ শহীদ মারা গেছে, অনেক মা বোন রেপ্ট হয়েছে, 93,000 পাকিস্তানি সৈন্য তারা সারেন্ডার করেছে, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এর আগে 24 বছরের বঞ্চনা আছে, 6 দফা আছে, 62 ছাত্র আন্দোলন আছে। আমি বলছি একটু শুনেন তো, এই সব কিছু মিলিয়ালে জুলাই তার কোন জায়গায় আসে, মানে জুলাই কিভাবে 71-এর সাথে কম্পেয়ার হয়? কিন্তু না হলো, কিন্তু স্তম্ভ তো ভেঙে ফেলা জুলাই হচ্ছে দুইটারই। সেটা অবশ্যই খারাপ, যে কোনো স্তম্ভ ভাঙাই খারাপ। সরকার যদি স্তম্ভ করে আইন মাফি আপনি পরে স্তম্ভ সরাবেন, কিন্তু যে পক্ষই ভাঙছে এটার বিচার হওয়া উচিত, এটা তদন্ত হওয়া উচিত। সরকার তদন্ত করতে পারবে না। কেন পারবে না? কারণ আগের সরকার, ইউনূস সরকার ন্যাচারালি মবের উপর নির্ভরশীল ছিল। বিএনপি মবের উপর নির্ভরশীল না, কিন্তু মবকে দমন করতে পারছে না, কারণ এই মবটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ শক্তি। অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটাকে বিএনপি বাঁচায় রাখতে চাচ্ছে। সেটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে, লেভিয়াথান হতে পারে, যেটা আমরা মনে করি যে 71 তো আওয়ামী লীগের কাছে আছে, বিএনপির কাছেও আছে। জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক, অবশ্যই 27 মার্চ উনি ঘোষণা দিয়েছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীর উত্তম ছিলেন। তো 71 বাদ দিলে কিন্তু জিয়াউর রহমানের ক্যারিয়ার শুরু হবে না, এবং 71 নিয়ে বিএনপির ক্যারিয়ার আছে, বিএনপি তো মুক্তিযুদ্ধ আছে। সেইটাকে বিএনপি কতটা এক্সার্ট করতে পারবে, এক্সার্ট আগে করতে পারেনি, তার কারণ তাকে আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাথে ডেমোক্রেটিক্যালি এবং রাজপথে নিষ্ঠুরভাবে কমব্যাট করতে হয়েছে। সেইখানে যদি একটা জাতীয় ঐক্য আমরা তৈরি করতে পারতাম জুলাইয়ের পরে, যেটা 72-ও খুব একটা হয়নি, সেই ঐক্যটার ভিত্তিতে সামনে দেশটা আমরা গড়তে পারতাম। এই দেশ শেষ করে দিচ্ছি, এই দেশ গড়ার সুযোগটা এই জুলাই আন্দোলনের বিপ্লবী যোদ্ধারা এবং ডক্টর ইউনূস হারিয়ে ফেলেছে। শামীম ভাই একটা খুব জটিল কথা বলেছেন প্রিন্স ভাই, যে বিএনপি আসলে এই এন্টি আওয়ামী ফোর্সটাকে জিয়ে রাখতে চায়, এবং সেক্ষেত্রে সে বলেছে যে এটা হচ্ছে লেভিয়াথান, মানে এটা একটা সোশ্যাল কন্ট্রাক্টের জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা মানে পুরোটাই সত্য, এটা ঠিক নয়। বাংলাদেশের মানুষ এখন আওয়ামী চেতনার বিরোধী। কি কারণে? তারা গত 17টা বছর আগে যা হওয়ার হয়েছে বা করেছে, গত 17টা বছর তারা দেশের রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে, নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, দেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। এখানে শামীম ভাইরাও কম বেশি এটার জন্য দায়ী, কারণ তারাও তাদের সহযোগী ছিল আওয়ামী লীগের। তো সে কারণে ধরেন এই যে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে আপনার দেশের জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষ আপনার আওয়ামী চেতনার বিরোধী অবস্থানেই আছে। এইটাকে বিএনপি এককভাবে বা যেটা বললেন বিএনপি টিকিয়ে রাখতে চায়। এই টিকিয়ে রাখার কোনো বিএনপির চাওয়া বা না চাওয়ার মধ্যে হচ্ছে মানে অভিযোগ আকারেই বললেন না, এটা এবং সে একদম স্পষ্ট লেভিয়াথানের নাম উচ্চারণ করেছেন। এটা টিকিয়ে রাখার ব্যাপারে বিএনপির চাওয়া না চাওয়া কোনো বিষয় না, এটা আপনি এমনি আপনার টিকে থাকবে। আওয়ামী লীগের এই অপকর্মের কারণে এটা টিকে থাকবে। এই যে একটু আগে বললেন শামীম ভাই যে শেখ মুজিবের যে ভাস্কর্য যে ভাঙা হচ্ছে শেখ হাসিনার উপর রাগ করে বা আওয়ামী লীগের উপর খুব ক্ষোভ প্রকাশ করে, এই শেখ মুজিবকে তো দ্বিতীয়বার হত্যা করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা দ্বিতীয়বার হত্যা করেছে। কি কারণে, কি জন্য? এই যে আপনার আওয়ামী লীগের যে আপনার মানে গণবিরোধী অবস্থান, লুটপাট, দুর্নীতি এবং শেখ মুজিবকে নিয়ে যে অতিমাত্রায় যে বাড়াবাড়ি, মানে কাউকে মহামানব বানানোর জন্য অন্যদেরকে দানবে পরিণত করা বা খলনায়কে পরিণত করা, এইগুলি করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ আপনার শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে। এবং এই যে শেখ মুজিবের মূর্তি মানে ভাস্কর্যের উপরে যে আঘাতগুলো হয়েছে,
এটাকে যদি আপনারা বলেন যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের না, উপর না। আঘাত, আমি সেটার সাথে আমি একমত না, না, নই। শেখ দ্বিতীয়ত মুজিবের- হচ্ছে এইটার না, না, জন্য তবে এখানে আমরা হচ্ছে এইটার জন্য বীরশ্রেষ্ঠের- খোদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী। ঠিক আছে প্রিন্স ভাই, আমরা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব। আমরা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার করি, আমাদের মূল বিষয় হচ্ছে বীরশ্রেষ্ঠ বা মুক্তিযোদ্ধার ভাস্কর্যের বাজে তো কোনোভাবেই ব্যাপক হারে, এটাকে ভাঙচুর হচ্ছে। কোনোভাবেই আপনার সমর্থন তবে- করা যাবে না। এইটাকে তবে শক্ত হাতে আমরা প্রতিরোধ করতে হবে। একটা আলোচনা এখন চলছে বেশ কিছুদিন ধরে, এই আলোচনাটা আমরা ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। সেই আলোচনাটি হচ্ছে যে মানে এইটা আসলে আওয়ামী লীগ বলা হবে নাকি এটা হাসিনা লীগ বলা হবে, এই শেষ যে আওয়ামী লীগটা, সেইটার আলোচনাটা আমরা যুক্ত করবো। না, আওয়ামী লীগের কি কেউ এটার প্রতিবাদ করেছিল? হাসিনা, যদি হাসিনা লীগই বলেন। এই আসবো মানে ছোট্ট বিরতি নেই, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা এই আলোচনায় যুক্ত হব। সাথে হচ্ছে নারীদের যে জুলাইয়ের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে সেই বিষয়টি আমরা যুক্ত করব আলোচনায়। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনাটা যেখানে ছিল সেখানে আমরা সৈয়দ ইমরান সালে প্রিন্স যে বলছিলেন যে আওয়ামী লীগ দায়ী বা আওয়ামী লীগ করেছে, তখন আসলে সোশ্যাল মিডিয়াতে এবং নানা জায়গায় আওয়ামী বটবাহিনী এবং অন্যরা মিলে একটি ন্যারেটিভস দ্বারা করছে যে ওটা আসলে আওয়ামী লীগ ছিল নাকি শুধু হাসিনা লীগ ছিল। এই বিষয়টা নিয়ে আসলে শামীম ভাই কি বলতে চান? আপনি কি প্রিন্স ভাইয়ের মতো বলবেন যে গোটাটাই আওয়ামী লীগ, নাকি এটাকে আবার ভাগ করবেন বা অন্যভাবে দেখবেন? আওয়ামী লীগ তো প্রায় 70 বছরের পুরনো একটি দল, এবং 14 সালে তারা একটা খুবই ভ্রান্ত ইলেকশন করেছে, 18 সালেও করেছে, 24এও করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 3টা ফার্স্ট সেকেন্ড ইলেকশন করেছে, সেটার মধ্যে জাতীয় পার্টির একাংশ 14 সালে অংশগ্রহণ করেছিল, একাংশ বর্জন করেছিল। জিএম কাদের, এরশাদ, আমরা অনেকেই বর্জন করেছিলাম। 18 সালে অল ইনক্লুসিভ ভোট হয়েছিল, সেখানে বিএনপি সহ সবাই যোগ দিয়েছিল। 24-এ আবার বিএনপি যোগ দেয়নি, সে ভোটে আমরা গিয়েছিলাম। এটার দায় আমাদের কাছে কিছু আসতে পারে। এনিওয়ে, দ্য ফ্যাক্ট রিমেইন যে আওয়ামী লীগের এর আগেও 50 বছরের ইতিহাস কিন্তু আছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগের কন্ট্রিবিউশন আছে। হয়তো বা বিএনপির 70 সালে বা 60 সালে জন্ম হলে 71 মুক্তিযুদ্ধ দানকারী অগ্রণী দল বিএনপি হতো। যেহেতু তখন বিএনপির জন্ম হয়নি, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের অগ্রগণ্য দল সেই সময়। আবার আওয়ামী লীগ থেকে সরে গিয়েই সবাই বিএনপি জাতীয় পার্টি করেছে, কিন্তু সবাই। এখন আওয়ামী লীগকে বাদ দিলে যেটা হচ্ছে, রাজনীতিতে মাঠের ভারসাম্য থাকছে না। বাংলাদেশে ইসলামিক ফিলোসফি, ইসলামিস্ট দল, এরা হাইয়েস্ট সবচেয়ে শক্তিশালী ইতিহাসের মধ্যে 100 বছরের মধ্যে। জামাত ইসলামী পাকিস্তানে যত শক্তিশালী তার থেকে বেশি বাংলাদেশে শক্তিশালী। ছাত্র সংসদে ঢাকা ভার্সিটিতে শিবির জয়লাভ করবে, এটা তার ছোটবেলা আমরা কল্পনাও করতে পারতাম না। ঢাকা ভার্সিটিতে শিবির কখনো মিছিল করতে পারেনি ছোটবেলা, সেটা আওয়ামী লীগের কারণে না, সেটা বিএনপির কারণে। সেখানে ঢাকা ভার্সিটি টেক ওভার করেছে, সব ইউনিভার্সিটি টেক ওভার করেছে, এবং গণতান্ত্রিকভাবে, কোনো অগণতান্ত্রিকভাবে না। এটাকে আপনি গণতান্ত্রিকভাবে কিভাবে কমব্যাট করবেন? বিএনপি একা কিভাবে কমব্যাট করবে? বিএনপি একা কমব্যাট করতে পারবে না, এটাই বাস্তবতা। সে কারণে আমি মনে করি আওয়ামী লীগের 14 থেকে অনওয়ার্ডস অসংখ্য যে বিএনপি সেটা নিয়ে ভাবছে বা এটা নিয়ে তার কোনো ভাবার কোনো পরিকল্পনা আছে? লক্ষণ আমরা দেখছি না, যেটা আরো ডেঞ্জারাস। ভাবার কোনো চিহ্ন না দেখাটা আরো বেশি দুঃখজনক, এবং আরো বেশি ভবিষ্যৎকে চিন্তা না করার একটা লক্ষণ, অবিমৃষ্যকারী টাইপ অ্যাটিটিউড হবে। কিন্তু আরেকটা প্রশ্ন আছে শামীম ভাই, আপনি যে বলছেন যে শিবিরকে মানে কমব্যাট করা বাই ডেমোক্রেটিক্যালি, মানে ডেমোক্রেটিক, আচ্ছা আপনি মানে শিবিরকে কেন আসলে কমব্যাট করতে চান? না মানে সেও কেন যেমন তার একটা বড় প্রশ্ন আছে, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে মানে এটা সোশ্যাল মিডিয়াতে নানা জায়গায় এটা আলোচনার বিষয়, যে তাহলে কি বাংলাদেশের শিবির বা জামাত এরা কি মানে রাজনীতি করবে না, বা তারাও কি আসলে একসময় বড় দল হবে না? সবাই তো রাজনীতি করে বড় দল হবার জন্যই। অবশ্যই রাজনীতি করবে, অবশ্যই বড় দল তারা হয়ে গেছে, আরো বড় হতে পারে, কিন্তু যখন সকল দলের অবস্থান থাকবে তখন তাদের বড় হওয়াটা গণতান্ত্রিক হবে এবং টেকসই হবে। এখন একটা তন্ত্র চলছে যে ঠিক আছে, আওয়ামী লীগকে ব্যান করে রাখো, জাতীয় পার্টিকে কোণঠাসা করে রাখো, সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমরা পদগুলো ভাগ করে নিব, আমরা দেশ চালাবো, আমরা তাই হচ্ছে। অনেক নিদর্শন আছে, ঠিকই আছে, এক লাইনে শেষ করে দিচ্ছি। এবং না থাকার কারণে যে ভ্যাকুয়াম তৈরি হবে, এই ভ্যাকুয়ামটা তৈরি করো, এই ভ্যাকুয়ামটা ফিল আপ করো। ফিল আপ করার জন্য বিএনপিকে কিছু সফট গালিগালাজ করো, সফট ক্রিটিসিজম করো। সেই জন্য কিছু ইয়াং ছেলেপেলে অকথ্য ভাষায় কথাও বলছে, তারা ভাবছে এই ভ্যাকুয়ামটা পূরণ হবে। তো আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, আওয়ামী লীগের যে কোর ভোট, কোর সমর্থক, এটা কোথাও যাবে না।
এটা ফর দ্য টাইম বিং দু এক জায়গায় অ্যাডজাস্ট হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা থেকে যাবে। এক লাইনে শেষ করে দিচ্ছি, যদি থেকেই যায় তাহলে আপনি তাদেরকে কেন একটা আন্দোলন, একটা বিপ্লব, একটা যুদ্ধ করার একটা লজিক দিয়ে দিচ্ছেন, একটা আদর্শিক কজ দিয়ে দিচ্ছেন। আপনি তো শেখ হাসিনাকে 26-24 মোছার একটা সুযোগ করে দিচ্ছেন প্র্যাকটিক্যালি। আমি যেটা এইখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু আমি একটু আসবো আগে please. প্রিন্স ভাইয়ের কাছ থেকে, কারণ আপনার আরেকটা বিষয় উত্থাপন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ওনার কথা শুনতে শুনতে প্রিন্স ভাই আমার খেয়াল হচ্ছিল যে ছাত্রদল বা ছাত্র রাজনীতিতে ছাত্রদল 90 পর্যন্ত যেরকম তুমুল জনপ্রিয় ছিল শিক্ষার্থীদের মাঝে, সবার মাঝে, সেই ছাত্রদল বুঝলাম খুব বেশি পলিটিক্স করতে পারেনি আওয়ামী লীগের সময়, কিন্তু তারপর এতটা অজনপ্রিয় কি হয়ে পড়েছে? কি কারণে আপনি মনে মানে করেন ধরেন এই যে অজনপ্রিয়? ডাকসু নির্বাচনে এখানে তো আসছি। শিবিরও তো নির্বাচন আমি মানে আসছি, করতে পারেনি। তার আগে আমি একটু কথা বলে নিই। এটা মানে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতে ইসলামী তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে 2টি মন্ত্রণালয় একদম মানে জবরদখল করে রেখেছিল, একটা হলো শিক্ষা এবং একটা স্বাস্থ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা এটা নিয়ে বহুবার তাদের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের কাছে আমরা এই ব্যাপারে বহুবার তাদেরকে আমরা অনেক বিষয়ে এটা দৃষ্টিপাত করেছি, কিন্তু তারা কিন্তু সে ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়নি। যে কারণে আপনারা দেখেছেন যে সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো জামাত দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং সেই জামাতের ভাবধারার মানুষরাই কিন্তু আপনার এই নির্বাচনগুলো পরিচালনা করেছে, এবং তার ফলশ্রুতিতে আমরা এটা দেখেছি। এবং সেই সময় আমরা আরো দেখেছি যে এই এক সময় যারা ছাত্রলীগ নামে স্লোগান দিত, মিছিল করত, তারা হঠাৎ করে শিবিরের নেতা হিসাবে আবির্ভূত হয়েছে। গুপ্ত হয়ে তারা কিন্তু ছাত্রলীগের মধ্যে অবস্থান করত, এবং শেখ হাসিনা কিন্তু আগেও কয়েকবার বলেছেন যে অনেকে কিন্তু ঢুকে গেছে শিবিরের লোকজন ছাত্রলীগের মধ্যে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যখন এই একসময় ছাত্রলীগের নামে স্লোগান দিয়েছে, ছাত্রলীগের মিছিল করেছে, শেখ হাসিনার নামে স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে গেছে, তারা কিন্তু শিবিরের নেতা হিসেবে পরবর্তীতে আমরা তাদেরকে দেখতে পেলাম। এবং এই যে একটা তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ডাকসু নির্বাচনে বিশেষ করে বা অন্যান্য নির্বাচনে কোনো না কোনোভাবেই আমরা দেখেছি যে ছাত্রলীগের একটা ভোট কিন্তু তারা শিবির ক্যারি করেছে, এবং বিগত জাতীয় নির্বাচনেও আমরা এটা কিন্তু দেখেছি। ভাই একটা জিনিস বললাম, ধরেন যে সে গুপ্ত ছিল, সে অন্য দেশে, কিন্তু সে শিবির নামে তো পলিটিক্স করে, কিন্তু সে যখন বের হয়ে আসলো শিবির নামে, ছাত্রদলও তো তখন আসলে আমরা তো বিগত 17 বছর আমরা ক্যাম্পাসে অবস্থান করতে পারি নাই, এটা বাস্তবতা। কিন্তু শিবির কিন্তু অবস্থান করেছে করে, এবং ছাত্রলীগের ব্যানারে অবস্থান করে, ছাত্রলীগের নেতা হয়ে তারা নিজেদেরকে বিকশিত করে পরবর্তীতে স্বনামে কিন্তু তারা এসছে। এখন আমি শামীম ভাই একটা আশঙ্কা তৈরি করেছেন যে এই যে ধরেন আগে যেমন ছাত্রদল নিজে পারতেন শিবিরের সাথে রাজনীতি করে, কিন্তু ছাত্রদল এখন অনেক বেশি দুর্বল অবস্থায় আছে, যে এই ডাকসু শেষ হয়ে যাবে এই বছর শেষে, আর 3 মাস বা 4 মাস আছে, এরপর আবার ডাকসু হবে। তাহলে তখনও কি ছাত্রদল পারবে? মোটেও না। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে এবং সেই আনুকূল্য যদি তারা না পায়, প্রশাসনিক বা মানে সরকারি আনুকূল্য যদি না পায়, তাহলে সেখানে কোনোভাবেই এখানে শিবিরের এখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেখানে ছাত্রলীগের যারা ছিল তারা ভোট দিয়েছে শিবিরকে। শামীম ভাই কিন্তু বলছে যে এটা খুব গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনটা হয়েছে, তার মানে এটা শামীম ভাই কিভাবে বলেছেন আমি জানি না, তবে আমি আমাদের যে ক্যালকুলেশন, আমাদের যে আভ্যন্তরীণ যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে আমরা দেখেছি ছাত্রলীগ এবং শিবির তারা কিন্তু একত্রিত হয়ে কাজটা করছে। আমি একটু কথা বলি, শামীম ভাই কতগুলি কথা বলেছেন যে সুপরিকল্পিতভাবে সংসদ থেকে মানে জাতীয় পার্টিকে, আওয়ামী লীগকে বের করে দেওয়া হয়েছে। কে বের করে দিয়েছে? জনগণ বের করে দিয়েছে। জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই। কেন ভোট দেয় নাই সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা বিগত 17 বছর আওয়ামী লীগের আনুকূল্যে থেকে তাদের পারপাস সার্ভ করেছেন। তাদের এই যে আওয়ামী লীগ যে অগণতান্ত্রিকভাবে দেশ শাসন করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, প্রত্যেকটা অপকর্মের পেছনে কি আপনাদের কোনো অবদান ছিল না? অবশ্যই ছিল। সেটা আপনারা স্বীকার করেন নাই, স্বীকার করছেনও না। এখন আপনারা বলেছেন যে আপনারা পরিস্থিতির শিকার। তখন যদি ওই কাজটি না করতেন জাতীয় পার্টি নাকি টিকতো না। কিন্তু আপনারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা এই যে ভোটারবিহীন নির্বাচনে
আপনারা অংশগ্রহণ করেছেন এবং আপনারা আওয়ামী লীগকে সেই বৈধতা দিয়েছেন। এইটা কি জনগণ ভুলে গিয়েছে? জনগণ কিন্তু সেটা ভুলে যায়নি। এখন উনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে সক্রিয় হবার নিষিদ্ধ ঘোষণার পক্ষে কিন্তু বিএনপি না। বিএনপি প্রশাসনিক অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় না। যদি যেটা আইনগতভাবে হয় সেটা হবে, কিন্তু আইনগতভাবে চলছে। কিন্তু বিগত এই যে গণ অভ্যুত্থানে বা বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে আপনার জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, হাজার হাজার ছাত্র তরুণকে নির্মমভাবে হত্যা করেছে, 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধাকে হত্যা করেছে, তারা তো মানুষের লোকালয়ের মধ্যে তারা যেতে পারছে না। সেখানে তারা যদি আপনার কার্যক্রম চালায়, সংঘাত সৃষ্টি হবে, আরেকটা যুদ্ধ সৃষ্টি হবে, আরো রক্তপাত হবে। আপনি কি সেটা কি চান? না, এইখানে আপনার কাছে আরো আমার একটা প্রশ্ন আছে, বা মানে এই বিষয়টা নিয়ে আমরা একটু ফিরবো। একটা ছোট্ট বিরতি নেই, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল যে আওয়ামী লীগ আসলে এখনো প্রাসঙ্গিক কিনা, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আমাদের শামীম হায়দার পাটোয়ারি ভাই তার এটি ফিরে আসার ব্যাপার এবং তার সাথে 23% তার ভোটের বিষয়গুলোকে যুক্ত রাখছিল। প্রিন্স ভাইকে এর উপর একটু ছোট্ট মন্তব্য করবেন যে ফিরে আসতে পারি কি পারি না, বা আইনি ব্যাপার যদিও পুরোটাই, কিন্তু রাজনীতি তো আসলে তো। শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কবর দিয়ে গেছেন এই গত গণ অভ্যুত্থানের সময়। তো তিনি যদি পালিয়ে না যেয়ে যদি বাংলাদেশেই থাকতেন তাহলে একটা বিষয় ছিল। তিনি তো আওয়ামী লীগকে সেখানেই কবর দিয়ে গেছেন উনি পালিয়ে গিয়ে, এবং তার নেতাকর্মীদেরকে কিন্তু এখানে মনে হয় ফিরে একটা তাকান বড় নাই। কথা বলা যায়, যেমন ধরেন খালেদা জিয়া উনি একদম দেশেই ছিলেন, মানে এটা বিএনপি না রাজনীতি। না, ধরেন স্বৈরাচার এরশাদেরও তো পতন হয়েছিল 90-এর গণ অভ্যুত্থানে। তখন তো এরশাদ তো পালিয়ে যান নাই, তার সামনে হয়তো অনেক অফার ছিল অনেক জায়গা থেকে। তো একটা ছোট্ট ওভারভিউ নেই শামীম। না আমি বলছি, কিন্তু এরশাদও কিন্তু পালিয়ে যান নাই, কিন্তু শেখ হাসিনা কিন্তু তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন। এবং সর্বশেষ এতদিন আওয়ামী লীগ অনেক ন্যারেটিভ দিচ্ছিল যে তাকে ওখানে দিয়ে আসা হয়েছে। 2 দিন আগেই আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে যে বক্তৃতা করেছেন, এটা আগেও দেখেছি আমি। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যখন এরকম পরিস্থিতি বাংলাদেশের হয় তখন শেখ হাসিনার আহ্বানেই আমরা তাকে ভারতে এখানে নিয়ে থাকতে দিয়েছি বলেছেন। এবং সেই যে বিষয়টা, আমি একটু শেষ করি নাকি আমাকে ছাড়বেন আবার পরে? আচ্ছা ঠিক আছে, বলেন। মানে একটু শামীম ভাইয়ের কাছে একটু যে ছোট্ট একটা কমেন্টস, মানে আমরা একটু সময় লাগবে। দেখুন 71-এর মতো একটা স্বচ্ছ বিষয়, যেখানে পাকিস্তানিরা রেপ করেছে, যেখানে পাকিস্তানের মানুষ মেরেছে, নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতা দেয়নি আওয়ামী লীগকে, 25শে মার্চে তারা জেনোসাইড করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এত স্বচ্ছ বিষয়েও কিন্তু একটা স্মল পার্সেন্টেজ অফ মানুষ মনে করে ভারত 71 সালে যুদ্ধ করিয়েছে, পাকিস্তান ভেঙেছে, ইসলাম ভেঙেছে। এটার ন্যারেটিভ বাংলাদেশে আছে, ছোট হলেও আছে। সেই ন্যারেটিভসের দলটা কিন্তু আওয়ামী লীগ কন্টেইন করেছিল এবং সেই দলটাকে নিষিদ্ধও করেছিল। সেই দলটি এখন 70টি সিট নিয়ে সংসদে আছে। অর্থাৎ যতদিন ন্যারেটিভস আছে আপনার ফিরে আসার সম্ভাবনা পুরোপুরি থেকে যাবে। এখন আওয়ামী লীগের সমর্থকের একটা অংশ এখনও শেখ হাসিনাকে তাদের ডেমিগড মনে করে, শেখ হাসিনা ছাড়া অন্য কারো নেতৃত্ব মানছে না, এবং এই অংশটা বিশাল। এবং অনেক কোনো আওয়ামী লীগ ভাঙনের কিন্তু কোনো গুজব আসেনি। দ্বিতীয় হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগ দরকার, এটা কিছু লোক মনে করে। জামাতের মতো শক্তিশালী দলকে ঠেকাতে গেলে আওয়ামী লীগ লাগবে, এটা অনেকে মনে করে। এবং অনেকে মনে করে জুলাই আন্দোলনের মধ্যে অনেক কিছু ইনভলভমেন্ট ছিল, অনেক কিছু কনকক্টেড ছিল। এই ন্যারেটিভসটা একটা অংশের কাছে দাঁড়িয়ে গেছে, প্রিন্স ভাই নিবেন, আমিও নেব না, কিন্তু একটা অংশের মানুষ এই ন্যারেটিভসটা বিশ্বাস করছে টোটালি। যখন আপনি ন্যারেটিভসটা বিশ্বাস করবেন, সেই ন্যারেটিভসে দাঁড়িয়ে থাকা দলটিও আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল হয়েছিল না, প্রায় গত মাসে তো 27টি মিছিল করেছে। তোফায়েল আহমেদের জানা যায় বিশাল লোক হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা একটা বোমশেল মারছে যে আমি ডিসেম্বরে আসবো। তো আসবে কিনা সেটা পরের ইস্যু, কিন্তু পুরো মিডিয়াতে সুনামি, ইম্প্যাক্ট, আলোচনা, টক, সব অ্যানালাইসিস সব কিছু কিন্তু ওই একটা বিষয় নিয়ে হয়েছে, অর্থাৎ শি ইজ রিলেভেন্ট। ওকে, আমরা একটু বিষয় থেকে একটু অন্য জায়গায় যেতে চাই। একদম গরম, গতকাল থেকে খুবই গরম চলছে সাতক্ষীরা 4 আসন, একদম জ্বলছে।
এখন কথা হচ্ছে যে সাতক্ষীরা 4 আসনের ওনার যে যেই বিষয়টা আসছে ভিডিওর ভিতর থেকে, যে নৈতিক স্খলনের যে জায়গাগুলো, যদিও সেটার একটা ছোট নাটিকা বরাবরের মতো উপস্থাপন হয়েছে, কারণ এরকম নাটিকা আমরা আওয়ামী জমানায়ও দেখেছি প্রিন্স ভাই, মানে আরও একজন সোনার গায়ে একইভাবে ধরা পড়েছিলেন, একই ঘটনাগুলো, একই ন্যারেটিভস আসছিল যে এরা মানে বিয়ে করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্নটা যেইখানে, সেটা হচ্ছে যে ধরেন ওনাকে দেখলাম যে পত্রিকায় ওনাকে মানে দল থেকে বহিষ্কার করা হয়েছে, উনি তো সংসদ সদস্য, তাহলে কি ওনার সংসদ সদস্য পদটা থাকবে দল থেকে বহিষ্কার হলে? দেখুন, যে ঘটনাটি আমরা আপনার মতো আমরাও দেখেছি, সেটা অত্যন্ত নিন্দনীয়, এবং যারা কথায় কথায় ইসলামের কথা বলেন, ধর্মের চর্চার কথা বলেন, তাদের যে ব্যক্তিগত জীবনাচরণ যেটা বা সেটা অবশ্যই এটা সমর্থনযোগ্য তো নয়ই, গ্রহণযোগ্য নয়, এবং সেটা নিন্দনীয়, এবং এর কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। নীতি নৈতিকতার স্বার্থেই এই জিনিসগুলো করা প্রয়োজন। আর বিশেষ করে যারা আমরা রাজনীতি করি, জনপ্রতিনিধি হয় বা হই, তা আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে নীতি নৈতিকতা আমাদের মধ্যে সবসময় বজায় থাকে। কিন্তু আজকে সাতক্ষীরা 4 আসনের জামাতের যিনি সংসদ সদস্য গাজী নজরুল, তার যেই ভিডিওগুলো, একটা না কয়েকটি তো ভিডিও আমরা দেখলাম, যে নারী ঘটিত যে বিষয়গুলো, এগুলি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তো আমরা আজকে দেখেছি জামাত তাকে নাকি বহিষ্কার করেছে। বহিষ্কার করলে তার সংসদ সদস্য থাকবে কি থাকবে না সেটা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছে, এবং সেটা সংবিধানেই লেখা আছে। তো এখানে আমার যতদূর মনে পড়ে, আমাদের দলেরও একজন সংসদ সদস্য বিগত আওয়ামী লীগ আমলে, সেই সময়ে আপনার যিনি এখন জামাতেরও যোগদান করেছেন, মেজর আক্তার, নামই বলে দিলাম, যে ওই ধরনের অনেক দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে কিন্তু শোকজ করা হয়েছিল, তাকে বহিষ্কারও করা হয়েছিল, এবং একটা পর্যায়ে তার সংসদ সদস্য কিন্তু চলেও গিয়েছিল সে সময়। ওইটার ক্ষেত্রে ওইটা তো প্রিন্সিপাল আলাদা, কিন্তু যদি আমি বলি যে নৈতিক স্খলন, এখন একটা ব্যাপার হচ্ছে যে আরপিএতে মানে 66 যেটা আছে আমাদের দেশে, সেইটাতে কিন্তু আসলে সরকারি দল বা মানে যে কোনো সেই কিন্তু আরেকজনের বিরুদ্ধে নৈতিক স্খলনের জন্য মানে হিয়ারিং কলও করতে পারেন, মানে মানে স্পিকারের মাধ্যমে। সেটা যে বিধানগুলো আছে নিশ্চয়ই মানে সেই বিধান মতোই চলবে। আমরা মানে আপনাদের দলকে এরকম কিছুতে যাবেন কিনা বা এরকম কিছু কল করবেন কিনা? আমাদের দল মানে সরকারি দল যে নৈতিক স্খলনের জায়গা থেকে একজন, মানে যেমন ধরেন এই বিষয় নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি দলগতভাবেও। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমাদের এই ব্যাপারে বক্তব্য আসবে। তবে যেটাই হোক, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা ফিরে এসেছি, এবং সেখানে আমাদের সংবিধান এবং মানে সংসদের কার্যপ্রণালী বিধি এবং নির্বাচন কমিশনের যে বিধিবিধান যেগুলো আছে, সেগুলো সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেই সে ব্যাপারে হয়তো সিদ্ধান্ত আসবে। তবে এই ধরনের লোকের সংসদ সদস্য থাকার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। শুধু এই ধরনের জনকভাবে উনি একজন মুক্তিযোদ্ধা হতে পারে। আপনার মুক্তিযুদ্ধ হলে কি তার সব 7 খুন মাফ হয়ে যাবে? আপনি ইসলামী দল করলেই কি তার সব 7 খুন মাফ হয়ে যাবে? কিংবা গণতান্ত্রিক মানে দল করলেই কি তার 7 খুন মাফ হয়ে যাবে? নীতির ব্যাপার আছে, নৈতিকতার ব্যাপার আছে, এখানে জনগণের অভিব্যক্তির ব্যাপার আছে, তাদের মনোভাবের ব্যাপার আছে, সব কিছু নিয়েই তো চিন্তা করতে হবে। তারপরেও সংবিধান এবং বিধি কার্যপ্রণালী বিধি সেগুলো অনুসরণ করেই সব সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। খুবই চমৎকার বলেছেন। এই বিষয়ে আমরা যেহেতু আমাদের শামীম হায়দার পাটোয়ারী ভাই একজন আইনজ্ঞ, ব্যারিস্টার, অতএব উনি সম্ভবত এই বিষয়টা আরও ডিটেল ব্যাখ্যা দিতে পারবেন, কারণ একটা হচ্ছে 66 অনুচ্ছেদ আর একটা হচ্ছে 70 অনুচ্ছেদ। তো এই দুটো সাংঘর্ষিক হচ্ছে কিনা, এই দুটো কিভাবে এক্সিকিউট হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা শামীম হায়দার পাটোয়ারীর কাছে যাব, কিন্তু তার আগে নিব শেষবারের মতো ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। এই পর্যায়ে আমরা আজকের জন্য শেষ ভাগের আলোচনায় যুক্ত হব, এবং এটা খুবই জটিল, কারণ জামাতের যে এমপি মহোদয়কে জামাত তার দল থেকে
বহিষ্কার করেছে তার একটা বড় কারণই হচ্ছে নৈতিক স্খলন জনিত অপরাধ। এবং এইখানে কি করে 66-কে ফলো করা হবে, কি করে 70 অনুচ্ছেদ এইখানে যুক্ত হবে কিনা, না কি করে লাগু হয়ে যাবে, পদ্ধতিগুলো কি, আমরা আসলে জাতীয় পার্টির মহাসচিব কিন্তু তার চেয়ে বড় কথা উনি আইনজ্ঞ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে একটু বিস্তৃত কিন্তু টু দ্য পয়েন্ট জানতে চাই। যে আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ল হচ্ছে ওনার সংসদ সদস্য পদ যাবে না। এটার পিছনে কারণ আছে। এমপিদের কিছু প্রিভিলেজ থাকে, হাজার বছরের ইতিহাসের এই প্রিভিলেজ। রাজা এমপিকে সাসপেন্ড করে দিত, রাজা এমপির যাওয়া আসা বন্ধ করে দিত, স্টেনও বন্ধ করে দিত, এগুলো সব প্রিভিলেজ হিসেবে আসছে। একটা দলের গঠনতন্ত্র সিদ্ধান্ত নিবে তার দলের কর্মীরা নেতারা থাকবে কি থাকবে না, সেটা গঠনতন্ত্র অনুযায়ী হবে। কিন্তু সেই ব্যক্তি যখন এমপি হিসাবে আছেন তখন কিন্তু পার্টির গঠনতন্ত্রের উপর তার এমপিশিপ নির্ভর করবে না, তার এমপিশিপ নির্ভর করবে সংবিধান এবং আরপিওর উপরে। সংবিধান বলেছে যদি কোনো কোর্ট তাকে আনসাউন্ড ঘোষণা করে, যদি উনি বিদেশি নাগরিকত্ব নেন, যদি উনি ইনসলভেন্ট হন, এটা আইন বলেছে পরে, আর উনি যদি 2 বছরের সাজা হয় মরাল টার্পিচুরের জন্য 2 বছরের সাজা এবং 5 বছর অতিবাহিত হয়নি। এবং আইনের ব্যাখ্যা হচ্ছে এক্সপ্রেসিও ইনিয়াস এক্সক্লুড আদারওয়াইজ, অর্থাৎ যেটা স্পষ্ট বলা আছে সেটা কখনোই আপনি অন্য কোনো ব্যাখ্যা নিতে পারবেন না। কিভাবে সংসদ সদস্য পদ যাবে এটা সুস্পষ্টভাবে আর্টিকেল 66-এ বলা আছে, আরপিওতে বলা আছে, আর আর্টিকেল 70-তে বলা আছে আপনি যদি ফ্লোর ক্রসিং করে দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না। আর বলা আছে আপনি যদি দল থেকে নিজে থেকে রিজাইন করেন, এখানে একটা ভারসাম্য আনা হয়েছে, আপনি দলের নমিনেশন নিয়ে এমপি হলেন আর সেই দলটা ছেড়ে দিলেন, তাহলে আপনি এমপি থাকতে পারবেন না। বাট দল আপনাকে যখন বহিষ্কার করবে, দল আপনাকে নানা কারণে বহিষ্কার করতে পারে, দল আপনাকে অগণতান্ত্রিকভাবেও বহিষ্কার করতে পারে, তখন আপনার এমপিশিপ যাবে না। আমার কনক্লুশন সোফার আমি জানি, দেখেছি, অতি নিদর্শনও আছে। গোলাম রাজা সাহেব জাতীয় পার্টির এমপি ছিলেন, সাতক্ষীরারই ছিলেন, বাই দ্য ওয়ে সাতক্ষীরারই এমপি ছিলেন। তাকে এরশাদ স্যার বহিষ্কার করেছিলেন, তিনি স্বতন্ত্র হিসাবে ওনার টেনুর শেষ করেছিলেন, আমি যতটুকু মনে পড়ে। তো ওনার সংসদের উপর এখনও বহাল আছে। এই বিষয়ে নির্বাচন কমিশন একটা হিয়ারিং করতে পারে এবং সেই হিয়ারিংয়ের ডিসিশন কিন্তু ফাইনাল হবে। কিন্তু নির্বাচন কমিশনারও নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে করবে না, এটা স্পিকার রেফার করতে পারেন তাকে। স্বপ্রণোদিত স্পিকার নিজে করলেন না বা তাহলে কি আর কোনো হিয়ারিং এ যাবে না? না, আমি মনে করি এটা হিয়ারিং এ যাওয়ার মতো বিষয়ই না, কারণ এটা সংবিধানে স্পষ্ট বলে দেওয়া আছে, কোনো অস্পষ্টতা নাই, স্পষ্ট এই গ্রাউন্ডে আপনার এমপিশিপ চলে যাবে। যে গ্রাউন্ডে আপনার এমপিশিপ চলে যাবে সেই গ্রাউন্ডের মধ্যে এটা পড়ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, তার যদি অপরাধ সত্য হয়ে থাকে, কেউ তো রেপের অভিযোগ করেনি, ভিকটিম তো আর রেপ অ্যাডাল্টারি অভিযোগ করেনি, ব্যাপারটা মরাল, স্টিল মরাল, লর ভিতরেও মরাল থাকে, কিন্তু মরালটা যখন ল করা হয় তখন সেটা অফেন্স হয়। তারটা অফেন্স হয়েছে কি না এটা তো ভিকটিম বলবে, ভিকটিম যদি মামলা করে। এইখানে হচ্ছে প্রিন্স ভাই, মানে যেমন ধরেন বিরোধী দলীয় জোটের একটি বড় মানে শরিক হচ্ছে এনসিপি, তার একজন নারী নেত্রী, উনি এখন এমপিও সংরক্ষিত। উনি বলেছেন যে যদি সৎ মানুষ, সৎ এবং যোগ্য মানুষ, ইমানদার যদি থেকে থাকে, সেটা একমাত্র জামাত ইসলামের এমপিরাই আছেন। এবং তখনই আবার এরকম ঘটনা ঘটছে, যদি উনি ওনার নিজের দলের নেতাদের সম্পর্কে কোনো সার্টিফিকেট দিচ্ছেন না, দিচ্ছেন অন্য দলের, পুরোটাকে আপনি কিভাবে দেখছেন? এটা যার যার অভিরুচির ব্যাপার বা যার যার চিন্তা চেতনার ব্যাপার, সেটা। এবং উনি একজন নারী সেই এনসিপির নারী সংসদ সদস্য, হয়তো জামাতের সমর্থনের কারণে তিনি এমপি নির্বাচিত হয়েছেন, সেই জন্য অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে হয়তো এই কথাগুলো বলেছেন। তবে তার উদ্দেশ্যে বলি যে এখানে সৎ লোকের সার্টিফিকেট দেওয়ার আগে চিন্তা করতে হবে উনি সৎ লোক কিনা। কিন্তু এই জামাতই তো 71-এ আপনার মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেখানে আমার মা বোনদেরকে অত্যাচারিত করার ক্ষেত্রে তারা সহযোগী, পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছিল। তো সেই জামাত তো এখনও ক্ষমা চায়নি জাতির কাছে। তারা সৎ লোকের শাসন কিভাবে কায়েম করবে, কিংবা তারা যে অন্যায়ের প্রতিবাদ যে তারা সবসময় নাকি করে, কিভাবে সেই অন্যায় তো তারা নিজেরাই করেছে, তারা কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে? আজকে এগুলো একটা, এই জামাতের এইসব বক্তব্য, কর্মকাণ্ডগুলো জাতির সামনে অবশ্যই তো দিবালোকের মতো স্পষ্ট। সে কারণে এইগুলো নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি সেই নারী নেত্রীকে বলবো বা নারী এমপিকে বলবো যে আরও সতর্ক হওয়া উচিত। সেই নারী নেত্রী নিজের দলের কোনো নেতা ব্যাপারে কিন্তু সে সার্টিফিকেট দিচ্ছে না,
তাই না? তা সে অন্য দলের নেতার ব্যাপারে সেই সার্টিফিকেটটা দিয়ে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার দলই এই ঘটনা ঘটছে। সাধারণত যেই দলটি সবচেয়ে বেশি আমাদের নীতি নৈতিকতার শিক্ষা দেয়, শামীম ভাই, মোরালিটির শিক্ষা দেয়, সেইখানেই এই ঘটনাগুলো বারবার ঘটছে। কুমিল্লাতে তাদের ছাত্রনেতার ক্ষেত্রে ঘটেছে। মানে এই গত কয়েক মাসের মধ্যেই আমরা এই ঘটনাগুলো দেখছি। মানে এটা যে এমপি সাহেবের ক্ষেত্রে এককভাবে ঘটলো তা না, কিন্তু এই দলটির আরও অনেকজনের ক্ষেত্রে একই বিষয় এসছে। কিন্তু মানে এটাকে আপনি কিভাবে দেখেন? তা আজকে আবার দেখলাম একটু আগে ফেসবুকে এনসিপির এক চট্টগ্রামের নারী নেত্রী, তার একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেটাও আমরা দেখছি। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এগুলো দুঃখজনক এবং তবে এখানে রাইট টু প্রাইভেসিরও ব্যাপার আছে। মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি রাজনীতিতে কতটুকু নিয়ে আসবেন। যেটি হচ্ছে, আমি মনে করি জামাত বা এনসিপির অনেকেই নজরদারিতে পড়ে গেছে হয়তোবা, এবং তাদের বিরুদ্ধে অনেকের রাগ ক্ষোভ আছে। এবং ওই যে বললাম, একটা সমঝোতা তো হয়নি, একটা গ্র্যান্ড ড্রাম যেটাকে বলেছে হফসান, বলেছে যে গ্র্যান্ড ড্রাম করতে হবে। যখন ওরে সিচুয়েশন হবে, যুদ্ধ হচ্ছে, কাটাকাটি, মারামারি, তখন ওখান থেকে একটা সমঝোতা করতে হবে। দেখেন, মানে সাতক্ষীরা এলাকায় কিন্তু এইবার না, এর আগেও অনেক স্ট্রং দিন ছিল ধরে, ওখানে। অনেকদিন ধরে এখানে বেহেশতে যাওয়ার, জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়ার টিকিট এগুলো দেয়া হচ্ছে। হ্যাঁ, এবং ওখানে জাতীয় পার্টিও খুব বেশি স্ট্রং সাতক্ষীরাতে। আমরা মনে করি এই বেহেশতে দেওয়ার টিকিটের মতো কথা বলা, এইটা এই যুগে এসে এই ধরনের কথা বলে ভোট পাওয়া যায় না। জামাত ভোট পেয়েছে কারণ তারা রেজিলেন্ট দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়ে আন্দোলন করেছে, টিকেছিল দীর্ঘদিন। ওই যে আপনি বললেন জামাত কেন বড় হচ্ছে, 90 তো জামাত আমি ঢাকা ভার্সিটি দেখিনি, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আপাত দৃষ্টিতে বা গুপ্ত হয়েও শক্তিটা কারো ছিল না। স্বাভাবিক রাজনীতি যখন থাকবে না, তখন অস্বাভাবিকভাবে ইসলামিক দলগুলো এগিয়ে গেছে। সেটার কিন্তু সাফার বিএনপি হবে, আজ হোক কাল হোক। সে একইভাবে আবার কাউন্টার বলয়ে যারা আছে, তাদেরকেও যদি আপনি স্বাভাবিক রাজনীতি করতে না দেন, সেটারও সাফার বিএনপি হবে। তো সমঝোতা তো বিএনপির জন্য প্রয়োজন, আর কারোর জন্য প্রয়োজন না। সমঝোতা তাদের সাথেই হবে যারা জনগণের পাশে থাকে, জনগণের মমত্ববোধ যাদের আছে, জনগণকে গণতান্ত্রিক অধিকারের সুযোগ করে দেয় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চা করার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, তাদের সাথেই সমঝোতা হবে। যারা জনগণকে নির্বিচারে হত্যা করেছে, গলা টিপে দিয়েছে, আপনার যারা জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তাদের সাথে কিভাবে সমঝোতা হবে? প্রিন্স ভাই, গণতন্ত্র এবং জনগণ, এইটা নিয়ে কিন্তু খোদ সক্রেটিসও খুবই সন্দেহান ছিলেন। এবং না, সক্রেটিস শুনেন, আমরা ওই পর্যন্ত যাই কেন, সক্রেটিস পর্যন্ত যাই কেন, আমরা বাংলাদেশের বিবেচনায়, বাংলাদেশের অবস্থানগত কারণে এই বাস্তবিক পরিস্থিতি দিয়েই তো আমাদের বিবেচনা করতে হবে। আজকে আওয়ামী লীগ যদি সেই সময় আপনার এই কাজটি না করে তখনই যদি পদত্যাগ করতো, বা তখনই যদি মানে ছাত্রদের দাবি মেনে নিত, তাহলে তো কিন্তু পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু তারা জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে আপনার হাজার হাজার ছাত্র তরুণকে হত্যা করে তারা তো আজকে গণশত্রু দলে পরিণত হয়েছে। তাদের সাথে আপনি কিভাবে সমঝোতা করবেন? এখন তারা আবার আরেকজনের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার সাথে আপনি কিভাবে আপনার সাথে নেক্সট ডে আমরা নিশ্চিত চেষ্টা করবো এইটা আলোচনা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ আমরা এটা দেখছি যে এটা এখনো জমে উঠছে, মানে এটা ঠিক খেলাটা জমে উঠছে, যেটা আন্তর্জাতিক পর্যায়ের যে আন্তর্জাতিক খেলার দাবার গুটি হিসাবে আওয়ামী লীগ আগেও ব্যবহৃত হয়েছে, এখনো ব্যবহৃত হচ্ছে। আবার দেখলাম যে এটা যদি বলি, দেখলাম যে একজন রাষ্ট্রদূত কিন্তু একটি নতুন দলের অফিসেও পৌঁছে গেছেন। মানে না, সেটা তো তাদের দৈনন্দিন কর্ম। এটা তো আমাদের দলের অফিসও আসে, তারা অন্য দলের অফিসেও যায়, তাদের সকলের মতামত জানতে চায়। সবাই তো যুক্ত আছে। না, এখানে নট অনলি আমেরিকান অ্যাম্বাসেডর, আপনার ব্রিটিশ হাই কমিশনার কিংবা ভারতের মানে হাই কমিশনার, তারাও তো আমাদের দলের অফিসে আসে। পাকিস্তানের হাই কমিশনার কিংবা মালয়েশিয়ার অ্যাম্বাসেডর, তারা আমাদের অফিসেও যায়, জামাতের অফিসেও যায়, এনসিপির অফিসেও যায়, আগে জাতীয় পার্টির অফিসেও যেত। আমরা আরেকটা বিষয় একটু মতামত জানবো করে, কিন্তু আর সময় পেলাম না, ওইটাতে আমরা না যাই। কিন্তু শুধু 30 সেকেন্ডে যদি একটা ছোট্ট মন্তব্য করেন দুজনে, মানে আপনি 30 সেকেন্ড, শামীম ভাই 30 সেকেন্ড, সেটা হচ্ছে যে উত্তরার দিয়াবাড়িতে আপনার মানে জুলাইয়ের একটা বড় ভাস্কর্য বানানো হয়েছিল, সেখানে 10 জন নারী যারা মারা গেছেন তাদের মানে
মানে ছোট ছোট ভাস্কর্য দিয়ে একটা মুরাল বানানো হয়েছিল। এইটা গত কিছুদিন ধরে কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নারী সবার ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলানো বা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, মানে নষ্ট করে ফেলানো হয়েছে। এটা অবশ্যই গর্হিত কাজ। এই কাজকে কখনোই সমর্থন করা যাবে না বা এই কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি এখনো সেটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই ব্যাপারে আমাদের যেহেতু আমাদের দল সরকারে আছে, সেখানে আমাদের সংসদ সদস্য আছেন, তার দৃষ্টি আকর্ষণ করব এবং এই ব্যাপারে যারাই এইটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই এটা দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্র যদি থাকে তাহলে এই ধরনের কাজগুলো কখনো করা যাবে। তবে একটা কথা বলবো, জনগণ কিন্তু খুব আপেক্ষিক একটা বিষয়। এই শেখ হাসিনাও 14 সালের ভোটের পরে বলতেন জনগণ আমার সাথে আছে, 18 সাল পর্যন্ত কোনো আন্দোলন হয়নি, 18 সালে নিয়ন্ত্রিত ভোট করলেন করে আপনারাও বলতেন একসময় জনগণ আপনাদের সাথে আছে। হ্যাঁ, তো শেখ হাসিনাও বলতো জনগণ আমাদের সাথে আছে, বিএনপিও বলতো জনগণ আমাদের সাথে আছে। তো দেখা যাক। ঠিক আছে, আমরা আসলে খুঁজবো জনগণ কার সাথে আছে। কিন্তু বাংলাদেশে যে পাল্টাপাল্টির চৈতন্যের রাজনীতি চলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে, পক্ষান্তরে জুলাইয়ের স্তম্ভ পুড়িয়ে দেওয়া হচ্ছে, জুলাইয়ের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেখানে নারীর ভাস্কর্য বলেই কি কারা বা কে ভাঙছে, এই সবগুলো বিষয় এখন একটি জটিলতার দিকে যাচ্ছে। আশা করব সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন, কারা ভাঙছে তাদেরকে খুঁজে বের করবেন এবং এইটা নিয়ে একটি পাল্টাপাল্টির চৈতন্যের রাজনীতি যাতে না বের হয় আমরা সেইটা আশা করব। কারণ 71 হয়েছে এবং 71কে ধরেই আমরা জুলাইয়ে পৌঁছেছি, কেউ কারো মানে পাল্টাপাল্টি বিষয় নয়। অতএব এই বিষয়টি আমরা বুঝতে পারবো। আমরা আজকের আলোচনায় এটাই আমরা পেলাম। আমাদের সাথে ছিলেন বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আবারও কালকে দেখতে পাবেন আমাদের এই পুষ্টি নিবেদিত চলমান। আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের মতো।